তো আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। আমরা আজকে দেখি আমরা গত ক্লাস পর্যন্ত কি শিখেছিলাম। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা স্টার্ট মেনু অর্গানাইজ করেছি, কিবোর্ড প্র্যাকটিস করেছিলাম, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, পাসওয়ার্ড কম্বিনেশন কি হবে জিমেল অ্যাকাউন্ট বা যে কোনো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেটা আমরা দেখেছি। গুগল ড্রাইভ অনলাইন ড্রাইভ সেট আপ করা শিখেছি। আপলোডিং ফাইলস ফোল্ডার্স ইন অনলাইন ড্রাইভ সেটা দেখেছি। তারপর একটা ডকুমেন্টের লেআউট মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করব সেটাও দেখেছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো আচ্ছা, তো আমি শুরু থেকে বলে আসছিলাম যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো ভিডিওর নিচে কমেন্ট আকারে জানাবেন। তো আজকে আমরা সেটাই দেখব যে শুরুতে ভিডিওগুলো দেখার সময় যদি কোনো প্রশ্ন জাগে আপনার মনে, তো আপনার কমেন্ট করার জন্য কি করতে হবে। আমরা গত ক্লাসে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তো ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ব্রাউজারে ইউটিউবে আগে সাইন ইন করা থাকতে হবে। ওই জিমেল অ্যাকাউন্ট বলতে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আর কি। কোনো ইউটিউব ভিডিওতে কমেন্ট করার জন্য অথবা ফিডব্যাক জানানোর জন্য অবশ্যই আপনাকে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবের মধ্যে সাইন ইন করা থাকতে হবে। তা আমরা দেখি হাউ টু কমেন্ট ইন ইউটিউব ভিডিওস। ঠিক আছে, তাহলে আমরা এটাতেই যাই এবং আমরা যেই আমাদের ইমেল খুলেছিলাম ওই ইমেলটা সাইন ইন করা আছে এখানে। আমরা তাহলে এখন এই ইমেল ব্যবহার করে ইউটিউব ভিডিওগুলো সার্চ করব এবং কিভাবে প্রশ্ন করে সেটা দেখব। তো আমরা ইউটিউব ভিডিওতে গেলাম, এইখানে ব্লক করে দেই। এখানে আমরা সার্চ বারে লিখি ডিকোড ল্যাঙ্গুয়েজ, চলে আসছে। এই যে মনে করেন এটা ছিল গত ক্লাসের ভিডিও। আমি যদি এটাকে ওপেন করি তাহলে এখানে দেখতেছেন যে এখানে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করার অপশন পাচ্ছেন। এইখানে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার প্রশ্ন, যেমন কি এই ভিডিওতে কি কি আলোচনা করা হয়েছে এগুলোর উপর। তো মনে করেন আমি বললাম যে পাওয়ার পয়েন্ট নিয়ে কিভাবে কাজ করব। ইমোজি দিতে চাইলে দিয়ে দিবেন। তাহলে এখানে পাওয়ার পয়েন্ট নিয়ে কিভাবে কাজ করব সেটা প্রশ্ন করা হয়ে গেছে, কমেন্ট অ্যাড করা হয়ে গেছে। তারপর তো আমি যখন এই কমেন্টটা আপনাদের দেখবো তখন হয়তো বা এটার নিচেই আবার রিপ্লাই করে দেব। এইভাবে তাহলে কমেন্ট করতে পারবেন যদি আপনারা সাইন ইন না করে থাকেন। দেখেন যদি আপনারা এখন আমি সাইন ইন করা ছিলাম যার কারণে সহজে কমেন্ট করতে পারছি, কিন্তু যদি আমি এটাকে লগ আউট করে দিই, সাইন আউট হয়ে গেছে, এখন কন্টিনিউ দেই। এখন আমি সাইন ইন করা নাই। এখন আমি সার্চ করি, চলে আসছে 3 নাম্বার এখানে। তাহলে এখন যদি আমি কমেন্ট করতে চাই, কমেন্টে ক্লিক করার সাথে সাথে বলতেছে আমাকে সাইন ইন করতে হবে। তো কমেন্ট বা লাইক, শেয়ার এইসব করার জন্য আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে।
ঠিক আছে? তো আমি আবার সাইন ইন করে ফেলি। এখন আমি চাইলে আবার সাইন ইন কমেন্ট করতে পারবো। তো এইভাবে ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারবেন এবং ওই হিসাবে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে ভিডিওতে কমেন্ট করব বা প্রশ্ন করব। এবার আমরা এটাকে ক্রস করে দিতে পারি। এখন যেহেতু আমরা প্রশ্ন করেই ফেলেছি, পাওয়ার পয়েন্ট নিয়ে কিভাবে কাজ করব, হাউ টু ওয়ার্ক উইথ পাওয়ার পয়েন্ট। চলেন আজকে দেখে নিই পাওয়ার পয়েন্টের কাজ। আমরা এখান থেকে যে পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনের কাজ করা হয়। আমি পাওয়ার পয়েন্টে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতেছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পর এটা হচ্ছে আমাদের রিবন। এই রিবন, তারপর এগুলো হচ্ছে ট্যাব। শুরুতে হোম ট্যাব থাকবে বাই ডিফল্ট, তারপর ইনসার্ট, ট্রানজিশন, অনেক কিছু পাবেন। আমরা স্লাইডের দেখি, আমরা লেআউটটা আমরা একটু চেঞ্জ করি। লেআউট রিসেট, আমরা চাচ্ছি আমাদের স্লাইড লেআউটটা চেঞ্জ করতে। ফাইলের মধ্যে গিয়ে এখানে নাই, হোম লেআউট, কাস্টম লেআউট কোথায়? তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি, এখানে স্লাইড রিসাইজ করার অপশনটা নাই। আমি চাচ্ছিলাম ভার্টিক্যাল বানাবো, ভার্টিক্যালটা নাই। আচ্ছা, আমরা তাহলে এগুলো নিয়ে কাজ করি। তো আমরা শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ইনসার্ট শেপ, এই হলো ব্যাকগ্রাউন্ড। এটার কালার আমি দিয়ে দিচ্ছি, এটাই দিলাম। এটাকে আমি একবারে পিছনে নিয়ে যাচ্ছি, রাইট ক্লিক করে ব্রিং ব্যাক, সেন্ড ব্যাক। এখন আমার টেক্সটগুলো চলে আসছে। এখানে আমি দিলাম পাওয়ার পয়েন্ট। এটা লাগবে না, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটাকে আমি মিডলে নিয়ে আসি, এই বক্সের উপরে ক্লিক করে আমি সেন্টারে আনবো। চলে আসছে। আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইড, এটাকে আমি একটু ছোট করে দিই। এখন মিডলে নিয়ে আসি। এই যে যখনই আমি মিডলে আনবো তখন আমাকে গাইড শো করবে। ওই গাইড অনুযায়ী আমি বুঝতে পারবো যে আমারটা সেন্টারে হয়েছে কি হয়নি। পাওয়ার পয়েন্ট স্লাইড, আচ্ছা স্লাইডের বাদ, পাওয়ার পয়েন্ট। এখন আমি এটাকে চাইলে ডুপ্লিকেট করতে পারবো। এখানে আমি লিখে দিলাম স্লাইড। এটাকে আবার ডুপ্লিকেট করি যাতে আমার লেআউটটা সেম থাকে। ডিজাইন, তো আমার লেখাগুলোর অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। আমি এইটাকে হোয়াইট করে দিই।
কালার এবং বোল্ড করে দিই। হোয়াইট, বোল্ড। আচ্ছা, এখন যদি আমি স্লাইড চেঞ্জ করি, এইভাবে আমি কিবোর্ডের আপ এরো ডাউন এরো দিয়ে স্লাইডগুলো চেঞ্জ করতেছি, পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন এইভাবে। তাহলে আপনারা চাইলে আপনাদের নিজেদের মন মতো ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আমরা নিউতে যাই, কন্ট্রোল এন চলে আসলো। এখান থেকে যদি আমরা নিউতে যাই, এখানে অনেক ধরনের লেআউট আছে, আবার মোর থিংস সিলেক্ট করলে আরো থিম আছে, এটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েটে দিলাম, এই যে চলে আসছে। তো এটা এখানে আমরা টেক্সট সিলেক্ট করতে পারবো, আবার ইমেজও চাইলে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে পারবো। সবগুলোর জন্য আলাদা আলাদা আছে। তো আপনাদের এই যে এখানে ডিজাইন থিমটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে এরকম হয়ে যাবে। এই যে আগে ছিল কিরকম, এরকম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এরকম হয়ে যাচ্ছে, একটা রিবন চলে আসতেছে। এইভাবে আপনারা ডিজাইন সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ইনসার্টে গিয়ে ইমেজ, শেপ, চার্ট, তারপর নিউ স্লাইড, এগুলো অডিও, ভিডিও, স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিং এর কাজটা হচ্ছে, আপনারা যদি আপনাদের প্রেজেন্টেশনটাকে ভিডিওতে কনভার্ট করতে চান, তখন এটাকে রেকর্ড করলেই হয়ে যাবে। স্ক্রিন রেকর্ড করলে ওটা পরবর্তীতে ভিডিও আকারে সেভ হবে। তো এইভাবে আমরা স্লাইডগুলোকে প্রি ডিজাইন করতে পারবো, এবং চাইলে আমরা নতুন স্লাইড এনে আমাদের মন মতো টেক্সট লেআউট, টেক্সট বক্স এনে টেক্সট বসাতে পারবো। এখানে শেপের মধ্যে গিয়ে টেক্সট বক্স, এবং এগুলোকে পজিশন করতে পারবো। টেক্সট বক্স চাইলে আবার কপিও করতে পারবো, একটা, দুইটা। এখানে টেক্সট বক্স 1, টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2। এভাবে চাইলে আমরা আমাদের লেআউটগুলোকে চেঞ্জ করতে পারবো এবং পজিশনও করতে পারবো। ঠিক আছে, এবং এটাকে কন্ট্রোল ডি দিলেই আবার আরেকটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সিলেক্ট করার পর কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। এভাবে আমরা চাইলে আমাদের কন্টেন্টগুলোকে সাজাতে পারি। জাস্ট দেখানো যে আপনারা কিভাবে কন্টেন্টগুলোকে প্লেস করবেন। সেন্টারে নিয়ে আসলাম, মানে পিছনে ছিল লেয়ারটা, এটাকে আমরা সামনে নিয়ে আসছি। এখানে আর কি কি অপশন আছে, ভিউতে গিয়ে যদি লেআউট, আচ্ছা। তো এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ডিজাইন করব। এখন যদি আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে ব্রাউজ
তারপর আমরা অনলাইনে সেভ করবো আমাদের ড্রাইভে। তো আমি এখানে দিচ্ছি গুগল ড্রাইভ, মাই ড্রাইভ, আইটি কোর্স। এখানে নতুন একটা ফোল্ডার বানাবো, পাওয়ার পয়েন্ট। এখানে এটা ছিল পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, যেটা আমরা অন্যদের টেমপ্লেট ব্যবহার করেছি। এটাকে আমরা কেটে দিচ্ছি, এইটাকেও সেভ করি, কন্ট্রোল এস, ব্রাউজ। আচ্ছা আমি একটু দেখাই, কন্ট্রোল এস। তো আমরা লাস্টে যে ফোল্ডারে সেভ করেছিলাম ওই ফোল্ডারটা এখানে দেখাচ্ছে। তো এটাকেই সিলেক্ট করি, এখানে দিব পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টই থাক, এটা হচ্ছে টেমপ্লেট, এটা পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের এক্সটেনশন হচ্ছে pptx, .pptx। আচ্ছা, তো আমরা এটা পাওয়ার পয়েন্ট সিস্টেমে সেভ করেছি, পাওয়ার পয়েন্ট ফরম্যাটে। এখন আমরা দেখব যে এটাকে যদি আমরা পিডিএফ এ সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব। আমরা ফাইলে গিয়ে সেভ এজে যাব। এর আগে দিয়েছিলাম সেভ, এখন দেব সেভ এজ। সেভ এজ দিয়ে আমরা সেম ফোল্ডার সিলেক্ট করতেছি এবং এইখানে সেভ এজ টাইপ, এই টাইপটাতে আমরা অনেকগুলো ফরম্যাট আছে, আমরা পিডিএফ সিলেক্ট করে দিব, সেভে দিয়ে দিই। তো পিডিএফ এ সেভ করার পর সচরাচর যেটা হয় পিডিএফটা ওপেন হয়ে যায়। এখন কোনটা দিয়ে আমরা ওপেন করব সেটা বলতেছে। আমি গুগল ক্রোম বলে দিচ্ছি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট দিয়েও করা যায়, আবার ব্রাউজার দিয়েও আপনি পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন। এই যে আমাদের পিডিএফ। তো ব্রাউজারে ওপেন করলে লেআউটটা অন্যরকম থাকবে, আর আমরা যদি আমাদের পিডিএফ ওপেনার দিয়ে ওপেন করি তাহলে কিরকম দেখায় একটু দেখি। জি, পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার দিয়ে ওপেন করলে এইভাবে আমরা দেখতে পারবো। পেজ নাম্বার এখান থেকে এইভাবে, অথবা আমরা অ্যারো বাটন প্রেস করে পেজ আপ পেজ ডাউন বাটন প্রেস করে স্লাইডগুলো চেঞ্জ করতে পারবো। তো একটা জিনিস, তো যেহেতু আমি শুরুতে, আচ্ছা আমি এটা একটু লিখি, পাওয়ার পয়েন্ট, এখানে হাউ টু চেঞ্জ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইনটু পিডিএফ ফাইল টাইপ, এটা দেখে ফেলেছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিফল্ট প্রোগ্রাম কিভাবে সেট করব। হাউ টু সেট ডিফল্ট প্রোগ্রাম। তো ডিফল্ট প্রোগ্রাম বলতে আমরা একটা ফাইল কোন সফটওয়্যার দিয়ে ওপেন করব। মনে করেন একই ধরনের ফাইল আপনার বিভিন্ন সফটওয়্যার দিয়ে ওপেন করা যায়। ওই ক্ষেত্রে যদি আপনি চান যে নির্দিষ্ট একটা সফটওয়্যার দিয়ে বারবার ওপেন হবে, যতবার ওপেন করেন, ওই ক্ষেত্রে আপনি ডিফল্ট প্রোগ্রাম সেট করে দিতে পারেন। তো এখানে যেটা হয়েছে, শুরুতে আমি ক্রোম সিলেক্ট করছি, এই জন্য পিডিএফ এর আইকনটা ক্রোমের আইকন হয়ে গেছে, .pdf ফাইল টাইপের আইকনটা ক্রোম আইকন হয়ে গেছে। এটাকে আমি চেঞ্জ করব কিভাবে দেখেন, রাইট ক্লিক করতেছি, ওপেন উইথ। ওপেন উইথ দিয়ে এখন কোনোটা সিলেক্ট করলে ওটা দিয়ে ওপেন হয়ে যাবে, কিন্তু এখানে আইকন চেঞ্জ হবে না। তো আমি যেটা করব, চুজ অ্যানাদার অ্যাপ, অ্যাক্রোব্যাট সিলেক্ট করব এবং অলওয়েজ দিব, যে যখনই আমি পিডিএফ ধরনের ফাইল ওপেন করব এই প্রোগ্রামটা দিয়ে যাতে ওপেন হয়। সিলেক্ট করে দিচ্ছি, এখন দেখেন আমার আইকন চেঞ্জ হয়ে গেছে। এই যে অ্যাক্রোব্যাটের যে আইকনটা সেটা চলে আসছে এখানে এবং এখানে ওপেন হয়ে গেছে। তো আমি স্লাইডগুলো চেঞ্জ করতেছি আমার মাউসের হুইলটা ঘোরানোর মাধ্যমে। এছাড়া আপনি আপ ডাউন অ্যারো প্রেস করে অথবা পেজ আপ পেজ ডাউন প্রেস করে করতে পারেন। কেটে দিচ্ছি। তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে পাওয়ার পয়েন্টে ফাইল ওপেন করব বা আমাদের স্লাইড তৈরি করব। তারপর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে কিভাবে পিডিএফ এ সেভ করব, সেভ এসে গিয়ে।
আর হচ্ছে প্রোগ্রামের ডিফল্ট প্রোগ্রাম কিভাবে সেট করব সেটা, এবং এই উইন্ডো কিভাবে সাইডে আনে সেটা আমরা আগে দেখেছিলাম যেটা এখানে থাকার কথা। ক্লোন, হাউ টু ইমপ্রুভ, নেভিগেট। আচ্ছা, উইন্ডোজ নেভিগেট এখানে লেখা নাই যদিও, তো আবার একটু মনে করাই দেই। আমাদের এইগুলো সবগুলো ম্যাক্সিমাইজ হিসাবে আছে। এখন আমি চাচ্ছি এখানে আগে একটু লিখি, সেটিং ওপেন উইন্ডোজ সাইড বাই সাইড। তো আমি চাচ্ছি আমার এই টেক্সট ফাইলের উইন্ডোটা থাকবে ডান পাশে এবং আমার যে ফোল্ডারটা আছে সেটা থাকবে বাম পাশে। তো এটার জন্য আমি এই উইন্ডোটা ওপেন থাকা অবস্থায় উইন্ডোজ এবং রাইট এরো প্রেস করব একসাথে। ডান পাশে চলে গেছে। এখন আমি এটাকে ক্লিক করলে এটা এই পাশে চলে আসবে অটোমেটিক। তো এটা হচ্ছে দুইটা উইন্ডো সিস্টেম। আমি যদি চাই যে 4টা বা 3টা রাখবো সেটাও করতে পারি। এই ম্যাক্সিমাইজ আইকনের উপর যদি আমি কার্সরটা রাখি তাহলে এখানে আমি অপশনগুলো পাবো। তো এটা সিলেক্ট করলে এটা ছোট হয়ে যাবে, এটা একটু বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি মনে করেন এটা এইখানে, তাহলে এখানে কি দিব, এখানে ক্রোম একটা ওপেন করলাম, এটাকে লিখে দেবো নিচে এই। আচ্ছা, অটোমেটিক এটাকে আমি রাখতে চাচ্ছি নিচে, তাহলে এটা যাবে এই নিচে চলে গেছে। এবং এইভাবে আমরা সাজিয়ে করতেছি, ঠিক আছে। তো এটাকে কেটে দিই দেখানোর জন্য, শুধু এটাকে আবার নিচে নিয়ে যাই, পুরো স্ক্রিন জুড়ে সাইড বাই সাইড আমরা উইন্ডোজ রাখতে পারতেছি। যদি আমাদের পাওয়ার পয়েন্টটাকে ওপেন করি, এখানেও আমরা ডেকোরেশনের জন্য লিখতে পারি। ডুপ্লিকেট করি এটাকে, এখানে আমরা সেট ওপেন উইন্ডোজ সাইড বাই সাইড, সেট ওপেন উইন্ডোজ সাইড বাই সাইড। লেখা যত বাড়বে ফন্ট সাইজ অটোমেটিক কমবে। আচ্ছা, সাইড বাই সাইড। এইভাবে রাখতে পারি। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্রাউজিং। তো ব্রাউজিং হচ্ছে ব্রাউজার ব্যবহার করার সিস্টেম। আচ্ছা, ব্রাউজিং এর আগে আমরা উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের আর দুইটা ফাংশন শিখে ফেলি। ফাইল এক্সপ্লোরার, তো ফাইল ম্যানেজারের মধ্যে আমরা ফাইল প্রিভিউ এবং হচ্ছে ডিটেইলস প্যান ইন ফাইল এক্সপ্লোরার, এই দুইটা আমরা একটু দেখি। আমরা এখানে পাওয়ার পয়েন্টে এটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। তো ম্যাক্সিমাইজ করার পর আমরা যদি এটাকে ওপেন না করে এই ফাইল এক্সপ্লোরারেই দেখতে চাই, সেক্ষেত্রে কি করা যায় দেখেন। এইখানে দুইটা অপশন আছে, এইটাতে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলস চলে আসছে। এটাকে ক্লিক করলে এটাও চলে যাচ্ছে। এখন যদি আমি এই ভিউতে গিয়ে প্রিভিউ প্যানে দিই, এই যে প্রিভিউ প্যানে দিলে আমার এইটা
ভিউ হচ্ছে। আমি এখানে এটার যে স্লাইডগুলো সেগুলো দেখতে পারতেছি। এগুলোর ক্ষেত্রেও একই কথা, এই যে স্লাইড আমি দেখতে পারতেছি। তো এখানে এটার ক্ষেত্রে এখানে আইকনগুলো শো করতেছে না, কিন্তু এখানে একটা স্ক্রল বার আছে। এই যে আমি ফাইল ওপেন না করে এগুলো দেখতে পারতেছি। আচ্ছা, এখন যদি আমি টেক্সট ফাইলে যাই, টেক্সট ফাইল এখানে লেখা শো করতেছে। আবার ওয়ার্ড ফাইল, এই যে ডিটেলস আমরা দেখতে পারতেছি। এই যে ডিটেলস, তারপর হচ্ছে এক্সেল ফাইলের কি অবস্থা, এক্সেল ফাইলও দেখা যাচ্ছে এবং আমরা সিলেক্ট করতেও পারতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই অবস্থায় থেকে শুধু দেখতে পারবো, কিন্তু কোনো কিছু করতে পারবো না, এডিট করতে পারবো না। তো এটাই অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ফাংশন ফাইল এক্সপ্লোরারের। মনে করেন আমাদের হাজারটা ফাইল আছে, ফাইলের মধ্যে নামগুলো দেখে আমরা বুঝতে পারতেছি না এটা কোন ধরনের ফাইল যেটা আমরা খুঁজতেছি, তখন এই প্রিভিউ দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো। আরেকটা হচ্ছে যে ডিটেলস, প্রিভিউ অফ করে দিয়ে আমি যদি এখানে যাই ডিটেলস, তাহলে ফাইলের ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। বিভিন্ন ধরনের ফাইল, এখানে টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এখানে টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তারপর আমরা যদি অন্য কিছুতে যাই, এটা টাইপ হচ্ছে অ্যাক্রোবেট ডকুমেন্ট। তারপর ফাইল লোকেশন দেওয়া আছে, ডেট মডিফাইড কত তারিখে করেছি, এবং ফাইলের সাইজ, আরো প্রপার্টিস আছে যেগুলো দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। এইটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কন্টেন্ট টাইপ, এইসব অনেক ইনফরমেশন আছে। কিন্তু আমরা যদি পিকচারে যাই তখন অন্য ধরনের ইনফরমেশন দেখতে পারবো, প্রপার্টিস। এই যে উইন্ডোজ 10 এ এই ডিটেলসগুলো আপনার এখানেই শো করে। এখন এটাকে একটু করে ফেলছে, লেআউটটা চেঞ্জ করছে। উইন্ডোজ 10 এ এখানে আরো ডিটেলস দেখা যায়। এই প্রপার্টিসে যাওয়ার পর এইখানে ডিটেলসগুলো আমরা এই বাইরেই দেখতে পারি এবং চেঞ্জও করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিটেলস প্যান এবং প্রিভিউ প্যানের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখে ফেললাম প্রিভিউ অ্যান্ড ডিটেলস প্যান ইন ফাইল এক্সপ্লোরার। যেটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাব, আমি প্রায় সময় এই দুটো ট্যাব ব্যবহার করি। এখন আমরা দেখব কিভাবে ব্রাউজিং করব। আচ্ছা, তো ব্রাউজিং এর ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গেটিং প্রবলেম সলিউশনস। মনে করেন আমি একটা প্রবলেমে পড়েছি যেটার সলিউশন আমি জানি না, তো ওইটার সমাধান আমি ইন্টারনেটে খুঁজবো। তো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করি, যে প্রবলেমটার সমাধান আমরা ইন্টারনেটে দেখে করতে পারবো। তো প্রবলেমটা কি? মনে করেন আমি এখানে আমার কিছু সফটওয়্যারের শর্টকাট আমি এখানে দেখতে চাই। শর্টকাট এখানে তো পিনের টাস্কবারে আছে এবং এখানে স্টার্ট মেনুতেও কিছু আছে, কিন্তু আমি ডেস্কটপেও শর্টকাট ক্রিয়েট করে রাখতে চাই। তো বাই ডিফল্ট যখন আমাদের উইন্ডোজ 10 এর ক্ষেত্রে যখন আমরা ইনস্টল করি তখন শর্টকাট ডেস্কটপে থাকবে কি থাকবে না, কিছু কিছু সফটওয়্যার এটার অপশন দেয়। তো ইয়েস সিলেক্ট করলে শর্টকাটটা এখানে চলে আসে। এখন আমরা দেখব যে কিভাবে, মনে করেন আমি জানি না কিভাবে শর্টকাট এখানে আনতে হয়, ডিলিট করার শর্টকাট। তো ওইটা আমি দেখি অনলাইনে ঘাটাঘাটি করে এটার সমাধান পাই কিনা। আমাদের গিভেন প্রবলেম একটা দিয়ে দেই এখানে। আচ্ছা, সলিউশনটা আমরা অনলাইন থেকে নেব। হ্যাঁ, তো সলিউশনটা দেখি আমি এই ব্রাউজার ওপেন করলাম, এখানে আমি লিখলাম হাউ টু ক্রিয়েট প্রোগ্রাম শর্টকাট অন ডেস্কটপ।
in উইন্ডোজ লিখলাম, 11 দরকার নাই। আচ্ছা, এখানে কি বলতেছে, তো কোনো কিছু ছাড়াই, কোনো লিঙ্ক ওপেন করা ছাড়াই ওরা এখানে আমাদের একটা সলিউশন দিচ্ছে, যে সলিউশনটা নেওয়া হয়েছে microsoftware-support.com ওয়েবসাইট থেকে। তো কি বলতেছে, রাইট ক্লিক দ্য প্রোগ্রাম নেম or tile, then select open file location, right click the program name, then select send to desktop, create shortcut। ঠিক আছে, তো এখানে একটা সমাধান দিয়ে দিছে এবং এটাই হচ্ছে সমাধান। তো মনে করেন কোনো কারণে এই সমাধানটা যদি এখানে না পাইতাম, তখন আমাদেরকে এইভাবে লিঙ্কে গিয়ে ওপেন করে দেখতে হইতো। এই যে, তো আমরা এই ফরম্যাটটা বা মেথডগুলো অ্যাপ্লাই করে দেখি আমরা আনতে পারি কিনা। আমরা এই ওয়ার্ডের টানবো, আমি এখানে রাইট ক্লিক করব, আমাকে বলতেছে ওপেন ফাইল লোকেশন, ফাইল লোকেশনে চলে আসছি, এখানে রাইট ক্লিক, তারপর বলতেছে মোর অপশন, ক্রিয়েট শর্টকাট। আচ্ছা, তো এখানে বলতেছে এখানে শর্টকাট অলরেডি ক্রিয়েট করা আছে, তুমি কি এটা ডেস্কটপে নিতে চাও কি না। আমি বললাম ইয়েস, আমি মিনিমাইজ করে এই যে ডেস্কটপে চলে আসছে। আবার দেখাই, আমি এক্সেলেটটা রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, এখানে রাইট ক্লিক করতেছি। তো যেটা বলতেছে রাইট ক্লিক করার পর এখানে বলতেছে যে রাইট ক্লিক করার পর সেন্ড টু ডেস্কটপ। তো এটা হচ্ছে উইন্ডোজ 10 বা তার নিচের ভার্সনগুলো, আমার যেহেতু 11 এই জন্য আমার এইখানে এটা শো করতেছে না। এই যে রাইট ক্লিক করলে সেন্ড টু ডেস্কটপ এই অপশনটা নাই, তো ওইটা পাবো আমি হচ্ছে শো মোর অপশনসে গিয়ে। এখানে সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট দিয়ে দিলাম। এই যে শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা আমাদের প্রবলেমটা যদি সুন্দর করে আমরা ব্রাউজারে লিখতে পারি, যে এখানে যেভাবে লিখলাম, তাহলে আশা করা যায় যে আমরা কোনো না কোনো ওয়েবসাইটে ওই প্রবলেমের সমাধান পাব। এখন লিখিত আকারে যদি সমাধান পাই, তাহলে ওইটা পরে সলভ করার চেষ্টা করব। যদি ওইটা করতে ভালো না লাগে, তাহলে অনেক টিউটোরিয়াল পেতে পারি ভিডিও, এই ভিডিওগুলো দেখেও আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা মাইক্রোসফট রিলেটেড ইনফরমেশন মাইক্রোসফট ওয়েবসাইটে এটার সাজেশন দেওয়া ছিল, যার কারণে আমরা সহজে পেয়ে গেছি। কোনো ক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে প্রথম ওয়েবসাইটে পাবেন না, সমাধান পাইলেও ওই সমাধান হয়তো আপনার জন্য কাজ করবে না, তখন আপনাকে অন্য ওয়েবসাইটে ওরা যেভাবে সমাধান করছে ওইটা চেক করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের এই পর্যন্ত অবস্থা ব্রাউজিং। আচ্ছা, ইন্টারনেট, তাহলে আমরা আমাদের ডামি প্রবলেম সলভ করে ফেলেছি। আমি এটাকে মিনিমাইজ করে দিই এবং আমি দুটাকে ডিলিট করে দিই। আচ্ছা, রিসাইকেল বিন নিয়ে গেছি, রিসাইকেল বিনে ডিলিট হয় নাই। আমি যদি এটাকে ক্লিন করে দেই, রাইট ক্লিক করে এমটি, তাহলে সব ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে গেছে। ইয়েস। আচ্ছা, তো এই হলো আমাদের বিষয়বস্তু। আমরা দেখলাম কিভাবে ব্রাউজিং করব। এইভাবে আমরা ব্রাউজিং করব। ব্রাউজিং এর আরো কিছু ক্যাটাগরি দেখাই। রুবিক্স কিউব, এই যে এগুলো সমাধান। তাছাড়া হাউ টু কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, open PDF file in Acrobat, then export it,
তো এই যে এখানে সমাধান দিচ্ছে, এই সমাধানটা কোথায় লেখা আছে? অ্যাডোবির যে ওয়েবসাইট এখানে লেখা আছে। তাছাড়া আছে স্মল পিডিএফ এর মধ্যে, তাছাড়া আছে আই লাভ পিডিএফ এর মধ্যে, এছাড়া ভিডিও আছে অনেকগুলো। তারপর হাউ টু ইমপ্রুভ টাইপিং স্পিড, এই যে এখানে বলতেছে typing.com এর আন্ডারে কিছু সাজেশন দেওয়া আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস 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 to get better at something you have to practice. Sit up straight, sitting properly will help you type faster and keep you from getting tired easily. তো এখানে ওদের ওয়েবসাইটে কিছু ফর্মুলা বা মেথড দেওয়া আছে, ওইগুলো অ্যাপ্লাই করতে বলছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস দিছে, এইগুলো এইভাবে আমরা আমাদের সমস্যার সমাধান অনলাইনে খুঁজে পাওয়ার চেষ্টা করব। অনলাইনে না পাইলে আমাদের আশেপাশে যারা দক্ষ লোক আছে তাদের সাহায্য চাব। ঠিক আছে, ডে ফোর এর মধ্যে এই জিনিসগুলো আমরা কভার করেছি। এছাড়া আজকে আর কি কি কভার করব? আমরা ইমেল, হ্যাঁ আমরা ইমেলটা একটু দেখি। ইমেল, হাউ টু ডু ইমেল। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম, এখন আমরা যাব জিমেইলে, বা এখান থেকেও যাব। আমরা আগে একটু সাবজেক্ট টপিকটা লিখে ফেলি, ইমেইলিং। ওকে, এখান থেকে গিয়ে আমরা যাব জিমেইলে। জিমেইলে আসার পর এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইনবক্সে একটা মেইল আছে। তো মোবাইলের ভার্সন এবং ডেস্কটপের লেআউট পুরাটাই আলাদা। তো আমরা এখন একটা ডামি ইমেল পাঠাবো। তো ইমেল পাঠানোর জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কাকে পাঠাবো তার অ্যাড্রেস, দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট। তো আমি কম্পোজে যাই, ইমেলে সাইন ইন হওয়ার পর আমি কম্পোজিটে দেব। কম্পোজিটে দিলে প্রথমেই যে জিনিসটা সে লিখতে বলবে সেটা হচ্ছে কাকে পাঠাবো। তারপর হচ্ছে সাবজেক্ট, প্রতিটা ইমেলের একটা সাবজেক্ট থাকা দরকার। তো আমি লিখলাম ডামি ইমেল সেন্ডিং প্রসেস। তো রেসিপিয়েন্ট দিয়ে দিলাম dummy@gmail.com। এখানে আমাদেরকে রিয়েল ইমেল অ্যাড্রেস দিতে হবে। রিয়েল ইমেল অ্যাড্রেস যদি না দিই, হয়তো দেখা যাবে আমাদের ইমেলটা যাবে না এবং ওইটা ফেরত আসবে। ঠিক আছে, ফেরত আসবে। তো ইমেল দিয়ে দিলাম, ইমেল দিছি আমি। তারপর হচ্ছে টেক্সটও লিখে ফেলেছি। এখন টেক্সট মানে সাবজেক্টটা লিখে ফেলেছি, এবং এই যে এখানে ইমেল দিলাম না, এখানে আমরা চাইলে একাধিক ইমেলও সিলেক্ট করতে পারবো। dummy2@gmail.com। তারপর হচ্ছে dummy3, এগুলো আছে কিনা আমি জানি না, .com হয়তো বা আছে। আচ্ছা, যাই হোক। তো এইভাবে আমরা একাধিক ইমেল সেট করতে পারবো। মানে এখানে আমি 3টা ইমেল সেট করেছি, হয়তো বা 3জনকে পাঠাতে চাচ্ছি। তো এই ইমেলটা যখন সেন্ড বাটনে প্রেস করব, এই 3জনের নামে চলে যাবে, ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তাহলে দিস ইমেল, এখানে আমরা ইমেলের বিষয়বস্তু লিখব, দিস ইমেল ইজ ফর টেস্টিং পারপোজেস, প্লিজ আচ্ছা, তারপর রিগার্ডস শেষে বলে দিবেন আপনি কে। ডিকো ড্যামেজ,
দিয়ে পর তারপর ফাইল যদি অ্যাটাচ করতে চান আপনি এখান থেকে এটাকে বলে পেপার ক্লিপ আইকন ক্লিক করলে আপনাকে ফাইল সিলেক্ট করার অপশনটা দিবে। এখান থেকে আপনি ফাইল নেভিগেট করবেন যে আপনি কোথায় ফাইলগুলো রেখেছেন। ডেস্কটপে কিছু নাই, এই যে পাওয়ার পয়েন্ট। এভাবে ফাইল যদি আমি সিলেক্ট করে দেই এটা এখানে চলে আসবে, এটাকে ডিসমিস দেই। আচ্ছা, এভাবে ফাইল হবে এবং এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এইভাবে আমরা করব। তাছাড়া এখন আমি পাঠাই দিলে সেন্ডে চলে যাবে। এই সেন্ড করার আগে আরো দুটো জিনিস আপনাদেরকে শেখাই। সেটা হচ্ছে ইমেলের ক্ষেত্রে সিসি এবং বিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই দুটার ক্ষেত্রে দেখেন আমরা এখানে একাধিক রেসিপিয়েন্ট অ্যাড করেছি। তো সিসি কার্বন কপি হচ্ছে এই একাধিক রেসিপিয়েন্ট অ্যাড করা, এবং এই প্রত্যেকে মনে করেন আমি 10 জন মেম্বারকে যদি একটা ডিটেলস পাঠাই, এই 10 জনেই প্রত্যেকে জানতে পারবে বাকি কোন 9 জনকে আমি এই ইমেলটা দিয়েছি। এটা হচ্ছে কার্বন কপির সুবিধা। আর ব্লাইন্ড কার্বন কপির সুবিধা হচ্ছে 10 জনকে পাঠাইলে প্রত্যেকে জানতে পারবে না যে আমি আরো কাউকে এই ইমেলটা দিয়েছি কিনা। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করলে এই যে বিসিসি, আর যদি সিসি ক্লিক করি তাহলে সিসি। তো নর্মালি এইভাবে পাঠালে তাহলে ব্লাইন্ডের মতোই যাবে। সবাইকে যাতে যদি দেখাইতে চাই যে আমি কার কার কাছে ইমেল করেছি, তাহলে আমাদেরকে কার্বন কপির আন্ডারে এটা পাঠাতে হবে। আচ্ছা, তো এইভাবে আমরা পাঠাইলে এটা ইন্ডিভিজুয়ালি যাবে, কেউ বুঝতে পারবে না কাউকে পাঠাইছে কিনা। সিসিতে পাঠালে বাকি সবার নাম এই লিস্টের মধ্যে থাকবে। তারপর হচ্ছে ব্লাইন্ড কার্বন কপিতে পাঠালে আপনার কারো নাম অন্য কোনো রেসিপিয়েন্ট দেখতে পারবে না। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রয়োজন হয়, কোনো মিটিং ইনফরমেশন যদি পাঠাইতে চাই, অথবা যেখানে আমাদের 100 জন মেম্বারকে একই ইমেল পাঠাতে হবে, ওই ক্ষেত্রে এগুলো কাজে লাগে। ঠিক আছে, সিসি এবং বিসি। তো আমি এভাবে 3 জনকে পাঠাই দিচ্ছি সেন্ড করে। মেসেজ সেন্ড। এখানে আন্ডুর একটা অপশন আছে যেটা নতুন, 1-2 বছর আগে চালু করেছে। সেটা 10 সেকেন্ড পর্যন্ত এখানে শো করে। 10 সেকেন্ডের পর এটা আর আন্ডু করা যাবে না। আন্ডুটা কি? আচ্ছা, তো আমি যেহেতু আমরা ডামি মেসেজ দিয়েছিলাম, ডামি ইমেল অ্যাড্রেস, ওরা বলতেছে অ্যাড্রেস নট ফাউন্ড। হ্যাঁ, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেস দিতাম ওটা চলে যেত। আচ্ছা, তো আন্ডুটা হচ্ছে আগে যেটা হতো, আমরা যদি মেসেজে আমাদের ইমেলে ভুলভাল কিছু লিখে ফেলতাম, অথবা আমাদের একটা অ্যাটাচমেন্ট অ্যাড করার কথা ছিল কিন্তু আমরা করি নাই, ভুলে না করেই সেন্ড করে দিয়েছি, ওই ক্ষেত্রে দেখা যেত ওই ইমেলটাকে আর সংশোধন করার ব্যবস্থা ছিল না, ওইটা আমাদের কাছে চলে যেত। এবং ওরা দেখা যেত যে ওরা দেখতো যে খুলে আমাদের একটা অ্যাটাচমেন্ট পাঠানোর কথা ছিল, ওইটা আমরা সংযুক্ত করিনি। পরে ওরা হয়তো বা রিপ্লাই দিব, অথবা আমরা ওদের রিপ্লাইয়ের আগেই ওই ফাইল অ্যাটাচ করে আবার আরেকটা নতুন ইমেল দেবো, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন গত 2-3 বছর আগে যে অপশনটা অ্যাড করেছে সেটা হচ্ছে এই ভুলগুলো যাতে আমরা আমাদের তরফ থেকে সংশোধন করতে পারি, এই জন্য 10 সেকেন্ডের একটা আন্ডু বাটন ওরা এখানে সেট করে দিয়েছে। জিমেলের ক্ষেত্রে এটা আছে, অন্যান্য ইমেলের ক্ষেত্রে এটা আছে কিনা আমি জানি না। তো 10 সেকেন্ডের মতো আমাকে সময় দিবে এটা আন্ডু করার। 10 সেকেন্ড পর এটা একবারে ফিক্সড হয়ে যাবে। 10 সেকেন্ডের মধ্যে যদি আমি আন্ডুতে ক্লিক করি, এটা সেন্ড হবে না। সেন্ড না হয়ে ড্রাফটের মধ্যে হয়তো জমা থাকবে, অথবা আবার এডিট করার অপশন দিবে আমাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আন্ডুর অপশন। ইমেলিং এর ক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে ইমেল অ্যাড্রেস, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপর হচ্ছে কার্বন কপির স্পেলিং কি আমি বলতে পারতেছি না, দেখতে হবে। কার্বন কপি, তারপর হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, তারপর হচ্ছে
আনডু, আনসেন্ড, এইগুলো। তো ইমেইলিং এর ক্ষেত্রে আমরা যেই ইন্টারফেসটা দেখেছি সেটা ছিল আমাদের জিমেইল। এটাও লিখে রাখি তাহলে সুবিধা হবে। জিমেইল দেখেছি, জিমেইলের মাধ্যমে আমরা কিভাবে ইমেইল করব, তারপর একসাথে অনেকজনকে কিভাবে করব সেটাও দেখেছি। তো আরেকটা জিনিস যদি আমরা দেখাইতে চাই সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো অ্যাড্রেস লিখেছিলাম, dummy@gmail.com, তারপর dummy2@gmail.com। তো এগুলো দেওয়ার পর কোনো কারণে যদি ভুল হয় আমরা এখানে ক্লিক করলে তো এটাকে এডিট করতে পারবো না, কিন্তু এই ক্রসে দিয়ে এটাকে মুছে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই। এখন তো আমরা একটা ইমেল লিখেছিলাম এবং এটা পাঠায় নাই, ওইটা আমাদের ড্রাফটে চলে গেছে, নো সাবজেক্ট নো কোনো কিছুই নাই, এটাকে আমরা ড্রাফট থেকে ডিলিট করে দিতে পারবো। এইভাবে আপনারা ইমেল ড্রাফটে রাখতে পারবেন যদি মনে করেন যে লেখা শেষ হয় নাই অথবা সংযুক্তি অ্যাটাচমেন্টগুলো পরে অ্যাটাচ করবে, ওই ক্ষেত্রে ড্রাফটে থাকবে। তারপর ড্রাফটের গুলো সেন্ড করে দিলে এটা আপনার সেন্ড বক্সে চলে যাবে। আর সেন্ড বক্স থেকে যদি কোনো রিটার্ন আসে সেটা আপনার আউটবক্সে সচরাচর আসে। এখানে আমার এটা কোথায় আসছে আমি একটু দেখি। এটা ইনবক্সে আসছে যে রিপোর্ট দিছে আমার কিছু একটা ফাইল যায় নাই। আউটবক্স, এখানে ইনবক্স ছিল, আউটবক্স ছিল, এখন আউটবক্স সরাই ফেলেছে। এখন তো আমাদের উইন্ডোজের মধ্যে যেই এখানে আমাদের রিসাইকেল বিন ছিল, আমরা কোনো কিছু ডিলিট করে দিলে এই রিসাইকেল বিনে জমা হয়, আমরা মনে হয় এটা নিয়ে কথা বলি নাই। বলেছি কি ডিলিট ফাইল, ডিলিটিং ফাইল, রিসাইকেল বিন, ড্র্যাগিং ইনটু রিসাইকেল বিন। আচ্ছা, রিসাইকেল বিনের কথাটা হয়তো বা হ্যাঁ বলেছিলাম আমরা, যাই হোক। তো ওরকম রিসাইকেল সিস্টেম আমাদের ইয়েতেও আছে, এই গুগল ড্রাইভের ইমেলেও আছে, কিন্তু এখানে রিসাইকেলের সিস্টেমটা হচ্ছে কোনো কিছু যদি আমরা রিসাইকেল বিনে যদি কোনো কিছু 30 দিনের বেশি রাখি, 30 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কারণ কি, এই অনলাইন স্টোরেজের লিমিট, স্টোরেজ হচ্ছে আমাদের লিমিটেড। এখানে যদি অনেক কিছু রেখে দেই এগুলো দেখা যাবে যে ময়লা আবর্জনা দিয়ে আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো 30 দিনের মধ্যে অটো ডিলিট হবে, আপনাকে 30 দিনের ভিতরে ম্যানুয়ালি ডিলিট করার প্রয়োজন নেই। তারপর যদি করতে চান অবশ্যই করতে পারবেন। আমরা মনে করেন ইনবক্সে যাই, ইনবক্সে গিয়ে আমাদের এইটাকে আমরা ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটা আমাদের এখানে ট্রাশে চলে গেছে। এখন এটা শেষ হয়ে যাবে, 30 দিন পর অটো ডিলিট হয়ে যাবে এই ট্রাশ থেকে। তাছাড়াও আমরা যদি চাই এই ট্রাশকেও ম্যানুয়ালি এন্ট্রি করে দিতে পারবো, ডিলিট ডিলিট হয়ে গেছে। তাহলে ইনবক্স দেখলাম, তারপর ট্রাশ দেখলাম, আর সেন্ডটা হচ্ছে আমরা যেগুলো পাঠাবো ওইগুলো সেন্ড, সেন্ড যে ফোল্ডার আছে এই ফোল্ডারে থাকবে। আমাদের কাছে যে ইমেলগুলো আসবে সেগুলো এই ইনবক্সে থাকবে। ঠিক আছে, তাহলে undo email address, carbon copy, undo, send folder, inbox, তারপর হচ্ছে ট্রাশ। এই জিনিসগুলো আমরা দেখে ফেলেছি। আর কিছু কি বলার আছে এইখানে? নাই। ঠিক আছে, স্প্যামের ক্ষেত্রে স্প্যামটা নিয়ে একটু আলোচনা করি। এই যে স্প্যাম, তো মার্কেটিং রিলেটেড অনেক ধরনের ইমেল থাকে যেগুলো আমাদেরকে পাঠানো হয় এবং ওগুলো অনেক বিরক্তিকর। যেসব ইমেলের ভিতরে অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে অথবা মার্কেটিং রিলেটেড ইমেলগুলো থাকে, ওগুলো দেখা যায় অনেক সময় ওরা অটো ডিটেক্ট করে স্প্যাম ফোল্ডারে নিয়ে আসে। তো স্প্যাম হচ্ছে ইনবক্স, সেন্ড এগুলোর মতনই এক একটা ফোল্ডার।
তো কোনো কারণে আমরা যদি আমাদেরকে মনে করেন কেউ ইমেল পাঠাবে, আমরা জানি অপেক্ষা করতেছি, কিন্তু সে বলছে পাঠাইছে, আমরা বলতেছি পাঠায় নাই। ওইরকম ক্ষেত্রে ওনারা যদি কনফার্ম করে যে ওনারা পাঠাই দিয়েছে, তখন আমরা একটু চেক করব যে স্প্যাম এই ফোল্ডারের ভিতরে ওনাদের ইমেলটা কোনো কারণে চলে আসছে কিনা। এখানে যদি থাকে তখন আমরা এই স্প্যাম থেকে ওই ইমেলটা অ্যাক্সেস করতে পারবো এবং প্রয়োজনে এটা এখানে হয়তো বা মুভও করতে পারবো ইনবক্সে। ঠিক আছে, এটা হচ্ছে স্প্যাম ফোল্ডার। তো যখনই কেউ বলবে আপনাকে গুরুত্বপূর্ণ একটা ইমেল পাঠাইছে এবং আপনি বলবেন পাই নাই, তো না, এইসব বলার আগে আগে একটু চেক করে নেবেন এই ফোল্ডারের ভিতরে আছে কিনা স্প্যাম ফোল্ডার। হুম, আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে আমরা আজকে এই জিনিসগুলো দেখেছি আমাদের আজকের। এটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স, ফান্ডামেন্টাল ক্লাস। ফান্ডামেন্টাল ক্লাসে আমরা জিমেইল দেখেছি, জিমেইল নিয়ে ইমেল কিভাবে করবো সেটা দেখেছি এবং আরো অনেক কিছু দেখেছি। আমাদের মনে হচ্ছে যে এগুলোই আপনাদের জন্য যথেষ্ট হবে আমাদের অ্যাডভান্স কোর্সে অগ্রসর হওয়ার জন্য। তাহলে আমরা ফান্ডামেন্টাল কোর্স এই 4টা ক্লাস পর্যন্তই রাখবো। এরপরে আমরা চলে যাব আমাদের মেইন কোর্সের যে মডিউল সেটার উপর। তো নেক্সট ক্লাস থেকে আমরা প্রোগ্রামিং এর প্রথম ধাপ শুরু করব। তো এতদিন আমরা পরিচিত হচ্ছিলাম কম্পিউটারের খুঁটিনাটি বিষয় নিয়ে, এবং এইগুলো হচ্ছে বেসিক ধারণা। এর বাইরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে, তাতে আমি বুঝতে পারবো। অথবা ফেসবুকে ডিকোডের মেসেজ যেই পেজ আছে ওইখানেও আপনারা কমেন্ট করতে পারেন। এইভাবে আমরা আমাদের কোর্সের দিকে অগ্রসর হব। ঠিক আছে, আচ্ছা, আমি এটাকে কেটে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ডেতে এখানে আমাদের আইকন নাই, আমরা একটা বানাই চলেন। আরেকটা জিনিস কি আমরা আজকে দেখে ফেলবো কিনা, আচ্ছা একটু দেখে ফেলি। দেখে ফেলবো। তো আমরা যেটা চাচ্ছি, আমাদের এই উইন্ডোজ এর মধ্যে আমাদের যে ইউজার আইডিটা আছে এখানে একটা আইকন সেট করব। সেটার জন্য আগে আইকন বানাতে হবে। আচ্ছা, এটা আমরা অন্য কোনো দিন করব। আমাদের আইকনটা আগে বানাবো, তারপরে বানানোটা হয়তো আমরা দেখবো না কিভাবে বানাবো। বানানোর পর সেটা আমরা আমাদের এখানে সেট করে ফেলবো। তো এটাও আপনাদের কাজ থাকবে, নিজেদের একটা আইকন সেট করবেন। অথবা এটার প্রসেসটাও দেখাবো না সিকিউরিটি রিজনে। সিকিউরিটি বলতে আমার এখানে অন্য কারা ইউজার আছে সেটা যাতে না শো হয়, ওটার জন্য আর কি। আমার এখানে আপডেট চলে আসছে উইন্ডোজের। আপডেট দেবো, আপডেট দেওয়ার জন্য রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। আচ্ছা, আরেকটা কুইক নোট আপনাদেরকে আমি বলে দেই, সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিদিনের ক্লাসে যেসব বিষয়গুলো আলোচনা করি সেগুলো হয়তোবা কোনো কোনো দিন বেশি হয়ে যাবে, কোনো কোনো দিন কম হয়ে যাবে। তো যেদিন বেশি হয়ে যাবে ওই দিনেরটা যে আপনাদেরকে একদিনেই কভার করতে হবে তা কিন্তু না। আপনি আপনার নিজের সময় মতো করে একটা ভিডিওকে ভেঙে ভেঙে দেখতে পারবেন। মনে করেন একটা ভিডিওতে যদি 10-15টা টপিক নিয়ে আলোচনা করা হয়, আপনাকে এই 10টা টপিক বা 15টা টপিক একবারে শেষ করতে হবে এরকম বিষয়টা না। এবং এগুলো যেহেতু বেসিক বিগিনারদের জন্য, তো বিগিনাররা যদি প্র্যাকটিস করে, তো এটা স্বাভাবিক যে আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, যে জিনিসটা প্র্যাকটিস করেছেন ওটা 2-3 দিন পর ভুলে যাবেন। তো ওই ক্ষেত্রে আপনারা আপনাদের সময় নিয়ে
দেখেন এবং প্রয়োজন অনুযায়ী ওই অংশটুকু বারবার দেখেন, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন দেখতে হবে বিগিনারদের জন্য। ঠিক আছে, যারা বিগিনার তারা